Alhamdulillahi Rabbil Alameen. Rabbi a'udhu bika min hamasati shayateen wa a'udhu bika rabbi an yahdurun. Bismillahir Rahmanir Rahim. Welcome everyone in the marketing management class. We're going to start. We're going to start chapter 14 of marketing management. The name of this chapter is Designing and Managing Services. আমাদের এই কোর্সে অর্থাৎ মার্কেটিং ম্যানেজমেন্টে একটাই চ্যাপ্টার আছে সার্ভিসের উপরে। তো এই চ্যাপ্টারের উপরে আপনারা একটু তুলনামূলক একটু লম্বা পড়া পড়তে হবে। আমাদের অনেকগুলো টপিকের মধ্যে আছে। তো সবার আগে আমাদের একটু দেখে নেই কি কি আছে এই চ্যাপ্টারে। আমরা মূলত যে বিষয়গুলো অ্যাড্রেস করব তার মধ্যে রয়েছে হাউ সার্ভিস বি ডিফাইন্ড এন্ড ক্লাসিফাইড, অর্থাৎ সার্ভিসের ডেফিনিশন এবং ক্লাসিফিকেশন, আর দ্য ডিফারেন্সিয়েশন অফ সার্ভিস ফ্রম দ্য প্রোডাক্ট, প্রোডাক্টের সাথে সার্ভিসের তফাৎ কোথায়। এরপরে হোয়াট আর দ্য নিউ সার্ভিস রিয়েলিটিস, বর্তমান বাস্তবতায় সার্ভিসের মানে বর্তমান সময়ে এর নতুন কি বাস্তবতা সার্ভিসের সামনে আছে। হাউ ক্যান কোম্পানিজ অ্যাচিভ এক্সেলেন্স ইন সার্ভিস মার্কেটিং, বিভিন্ন সফল কোম্পানিগুলো সার্ভিস মার্কেটিং এ এক্সেলেন্সি অর্জন করেছে কিভাবে এবং আপনি বা কিভাবে করতে পারেন। হাউ ক্যান কোম্পানিজ ইমপ্রুভ সার্ভিস কোয়ালিটি, কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য কি করণীয়। হাউ ক্যান গুডস মার্কেটার্স ইমপ্রুভ কাস্টমার সাপোর্ট সার্ভিস, তো যারা সার্ভিস বিক্রি করেন, গুডস বিক্রি করে, তারাও কোনো কোনো ক্ষেত্রে কাস্টমার সাপোর্ট সার্ভিস দিতে হয়, তো সেগুলো তারা কিভাবে ইনকর্পোরেট করতে পারে। আর লাস্ট হচ্ছে লাইফ এজ পার ইসলামিক ভিউ পয়েন্ট, না এটা হচ্ছে আমরা এখানে না, আমরা পরে আলোচনা করব। আপাতত আমরা একটু সার্ভিস কাকে বলে সেটা একটু জানবো। সার্ভিস বলতে মূলত বোঝায় any benefit or activities that one party offer to another party that must be intangible in nature and not the result of the ownership of anything. এখানে লেখা নেই, আমি জাস্ট বললাম যে সার্ভিস হচ্ছে any activity or benefit that one party offer to another party. এখানে মূলত কোনো পণ্যের আদান প্রদান হয় না, বরং এক পক্ষ আরেক পক্ষকে কিছু বেনিফিট বা কিছু অ্যাক্টিভিটি প্রদান করে, এবং দ্যাট মাস্ট বি ইনটেনজিবল ইন নেচার, এবং সার্ভিসটা মূলতই হচ্ছে অদৃশ্য, দৃশ্যমান না। যা দিয়ে সার্ভিস দেওয়া হয় সেটা দেখা যায়, বাট সার্ভিস ইটসেলফ ক্যানট বি সিন, সার্ভিসকে দেখা যায় না। এবং দ্যাট মাস্ট নট বি দ্য রেজাল্ট অফ দ্য ওনারশিপ অফ এনিথিং, এবং সার্ভিসটা আসলে কোনো মালিকানার বদলের মাধ্যমে হয় না। সার্ভিসটা হয় একজন আরেকজনকে একটা উপকার প্রদান করে, এখানে কোনো মালিকানা হাত বদল হয় না। প্রোডাক্টে যেমনটি হয়, আপনার প্রোডাক্ট অন্যকে দিচ্ছেন, এতক্ষণ আপনার ছিল এখন তার হয়ে গেছে, বাট সার্ভিসে আসলে কোনো মালিকানা হাত বদল হয় না। এই হচ্ছে সার্ভিসের বেসিক ডেফিনিশন। কোনো প্রশ্ন সার্ভিসের ডেফিনিশন সম্পর্কে? Any question about the service definition? নেই? আমরা এই পর্যায়ে সার্ভিসের ক্লাসিফিকেশন আলোচনা করব। তো সার্ভিসের ক্লাসিফিকেশন মূলত বেশ কয়েক ধরনের ক্লাসিফিকেশন আছে। আমরা প্রথমে 5টা ক্লাসিফিকেশন করব। শিরোনামটা হচ্ছে ক্যাটাগরিজ অফ সার্ভিস, সার্ভিস মিক্স, এই অর্থে আমরা ক্লাসিফিকেশন করব। এই 5টার বাইরেও আমরা আরো কিছু ক্লাসিফিকেশন করব। লেট আস স্টার্ট ফ্রম দ্য সার্ভিস মিক্স। সার্ভিস মিক্স বলতে আমরা বোঝাচ্ছি প্রোডাক্ট এবং সার্ভিসের মিক্স। কখনো কখনো প্রোডাক্টের সাথে সামান্য কিছু সার্ভিসের মিক্স থাকে, আমরা ওই অংশটুকুকে সার্ভিস বলছি। কখনো কখনো সার্ভিসের সাথে প্রোডাক্টের হালকা মিক্স থাকে, মূলত সার্ভিস বাট সামান্য কিছু প্রোডাক্টও আছে। আবার কখনো কখনো হয় 100% প্রোডাক্ট, কখনো হয় 100% সার্ভিস। এগুলোকে মিলে আমরা 5টা ভাগ করেছি। দেখেন, নাম্বার 1 হচ্ছে পিওর টেনজিবল গুড, দ্যাট মিনস there is no service such as the soap, toothpaste, salt, etc. The product is only offered without attaching any service. 1 নম্বরের সাথে 5 নম্বরের তুলনা করতে পারি আমরা। দেখেন, 5 নম্বর বলা হচ্ছে পিওর সার্ভিস, where there is no product. যেমন এখন আপনি পিওর সার্ভিস, আপনি আগে যাও ভার্সিটিতে গেলে একটু এক গ্লাস পানি খাওয়ার সুযোগ পেতেন, এখন তাও নিজের বাসার পানি খেতে হয় ক্লাস চলাকালীন। তো আগে যাও ভার্সিটির ওয়াশরুমে
যেতে পারতেন, এখন ক্লাস চলাকালীন ওয়াশরুমে গেলে নিজেরটাই যেতে হয়। তো সামান্য একটু প্রোডাক্টেরও সম্পৃক্ততা নেই, 100 ভাগ সার্ভিস। এরকম 100 ভাগ সার্ভিস আর কি আছে বলেন তো? 100 ভাগ সার্ভিসের উদাহরণ আরেকটা বলতে পারবেন? ডাক্তার, চিকিৎসা কেন্দ্রের আপনার 100 ভাগ সার্ভিস, সেখানে কোনো প্রোডাক্ট দেওয়া হয় না। তারপরে লয়ার, লয়ার আপনাকে জাস্ট কনসালটেন্সি প্রদান করে, কিন্তু কোনো সার্ভিস দেয় না, মানে কোনো প্রোডাক্ট দেয় না। রিক্সাওয়ালা কি দেয়? শুধুই সার্ভিস দেয়, কোনো প্রোডাক্ট আপনাকে দেয় না টাকার বিনিময়ে। সেলুনে গেলে, সেলুনে গেলে শুধুই সার্ভিস দেয়, কোনো প্রোডাক্ট দেয় না। কোনো প্রোডাক্ট তো দেয়ই না, বরং রেখে দেয়, আমাদের চুলগুলো রেখে দেয়। তো সুতরাং আমরা বলতে পারি যে পিওর সার্ভিস। এরকমও আমরা অসংখ্য সার্ভিস বিজনেস দেখি। 2 নম্বর হচ্ছে টেনজিবল গুড উইথ অ্যাকম্পানিং সার্ভিসেস। মূলতই প্রোডাক্ট, বাট সাথে কিছু সার্ভিসের সম্পৃক্ততা আছে। মূলত প্রোডাক্ট, সাথে হালকা কিছু সার্ভিস। যেমন কার, একটা গাড়ি আপনার হলো 30-35 লাখ টাকার একটা গাড়ি, সার্ভিস হয় মাঝে মাঝে, আপনি ওরা হয়তো ওয়ারেন্টি বা দিল অথবা ফ্রি সার্ভিস দিয়ে দিল, আপনি মাঝে মাঝে 2-4-500 টাকার এই করতে পারেন, ওয়াশিং টাইপের কিছু সার্ভিস তারা হয়তো ফ্রি দিল। কম্পিউটার, কম্পিউটারটা কিনবেন আপনি 40,000 টাকা দিয়ে, আপনাকে তারা জাস্ট সার্ভিসটা কি দিবে, সফটওয়্যার গুলো ইনস্টল করে দিল, 300-400 টাকা খরচের একটা কাজ। সেলফোন, সেলফোনে আপনাকে তো তেমন কোনো সার্ভিস দিবে না, হয়তো আপনার আহ মানে কিছু মেরামতের কাজ করে দিতে পারে, কোনো ঝামেলা হলে তারা ফ্রি আপনাকে 1 বছরের মধ্যে একটু মেরামত করে দিবে। এগুলোকে আমরা বলছি টেনজিবল গুড, মূলত টেনজিবল গুড, বাট সাথে কিছু সার্ভিসের মিশ্রণ আছে। 4 নম্বরটা দেখেন, মেজর অ্যাকাম্পানিং গুডস এন্ড সার্ভিসেস। 4 নম্বরটা হচ্ছে মূলতই সার্ভিস, তবে সাথে অল্প কিছু গুডস আছে। মেজর সার্ভিস উইথ অ্যাকম্পানিং মাইনর গুডস এন্ড সার্ভিসেস। সার্ভিস হচ্ছে মেজর আর গুডস হলো মাইনর, অথবা অন্য ধরনের একটা সার্ভিস, মূল সার্ভিসের সাথে ভিন্ন ধর্মী আরেকটা সার্ভিস। কি উদাহরণ হতে পারে? যেমন আপনি যদি বাসে চড়েন ঢাকা টু চিটাগাং, তো মূলত আপনার হলো বাসে আপনার সার্ভিস দিল, আর হচ্ছে একটা পানির বোতল দিতে পারে, এই যে পানির বোতল দিল, সাথে একটা মাইনর গুডস দিল। আর যদি প্লেনে চড়তে পারেন তাহলে শুধু পানি না, সাথে হয়তো আরো কিছু দিবে, একটা নাস্তাও দিল। 40,000 টাকা 50,000 টাকা প্লেনের টিকিট কেটেছেন, আপনাকে হয়তো সর্বোচ্চ 500 টাকার খাবার দাবার দিবে। তো এই হচ্ছে মেজর সার্ভিস, মূলতই সার্ভিস। আর অ্যাকম্পেনিং মানে এর সাথে মাইনর কিছু গুডস থাকবে, কিছু সার্ভিসও থাকতে পারে। যেমন যদি প্লেনে বসে আপনি আপনার বাচ্চার পানি গরম করে দিতে বলেন, হয়তো সেটা তারা দিল, অন্য কাউকে দিবে না, আপনার বাচ্চা আছে সেজন্য হয়তো দিল। অথবা আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনাকে একটা ফার্স্ট এইড এর ব্যবস্থা করে দিল ফ্রি। এটাকে আমরা বলছি মেজর সার্ভিস, মাইনর গুডস এন্ড মাইনর আদার সার্ভিস। আর সর্বশেষে আমরা যদি বলি 3 নম্বর, সেটা হচ্ছে হাইব্রিড। হাইব্রিড শব্দের অর্থ কি? হোয়াট ডু মিন বাই হাইব্রিড? হাইব্রিড শব্দের বাংলা অর্থ কি? স্যার, খুব উচ্চ মানের দীপার কথা আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে যে আহ উচ্চ ফলনশীল জাত বা উচ্চ ফলনশীল কিছু আর কি। আসলে কি তাই হাইব্রিড অর্থ? মোটেই না, হাইব্রিড শব্দের অর্থ হলো সংকর। আমি আগে ওইটাই জানতাম, উচ্চ ফলনশীল জাতের ধানকে আমরা বলতাম হাইব্রিড, কিন্তু আসলে হাইব্রিড মানে হলো সংকর, অর্থাৎ দুই জাতের দুইটার মিশ্রণ, এটাকে বলা হয় হাইব্রিড। এখানে আমরা হাইব্রিড অর্থ ব্যবহার করেছি প্রোডাক্ট এবং সার্ভিসের সমান। কাস্টমারকে প্রোডাক্ট এবং সার্ভিস সমানে সমান দেওয়া হয়, দুটো মিলিয়ে দাম রাখা হয়। যেমন
রেস্টুরেন্ট মিল, এখানে খাবারের দাম রাখা হয় আংশিক, আর আপনি যে লাইট ফ্যান, এসি, প্রাকৃতিক পরিবেশ ব্যবহার করছেন ওই জন্য পয়সা রাখা হয়। আপনাকে যে একটু সার্ভিস খাতির করলো, সব মিলে আপনার যা দাম ওটা বাসায় তৈরি করলে ওই প্রোডাক্টের দাম পড়বে অর্ধেক এরকম। তার মানে তারা শুধু একটা বড় অংশ সার্ভিসের দাম নেয়। এটাকে আমরা বলছি হাইব্রিড। জি, এখন বলেন দেখি, 5 ধরনের যে সার্ভিস আমরা আলোচনা করলাম এটার কোথাও কোনো অস্পষ্টতা আছে কিনা? স্যার লাস্টেরটি একটু আরেকবার বুঝাবেন স্যার, মানে মানে কেমন যেন মানে ক্লিয়ারলি হাইব্রিড, শোনা যাচ্ছে না তো, সেই জন্য বুঝতেছি না। ওই যে হাইব্রিড যেটা এইমাত্র বুঝালেন যদি। হাইব্রিড শব্দের অর্থ সংকর, মানে হচ্ছে মিশ্রণ, মিক্সড। এখানে প্রোডাক্ট এবং সার্ভিস দুটোর মিশ্রণ থাকে, প্রায় সমান সমান মিশ্রণ। উদাহরণ হিসেবে আমরা দিয়েছি রেস্টুরেন্ট। যারা রেস্টুরেন্ট বিজনেস করে তারা কাস্টমারদেরকে শুধু প্রোডাক্ট দেয় না, শুধু ফুড দেয় না, তারা একটা স্পেশাল সার্ভিসও দেয়, যেমন একটা এনভায়রনমেন্ট দেয়, বসে গল্প করার মতো একটা পরিবেশ আপনাকে প্রদান করে, একটু ক্যান্ডেল লাইট দেয়, তারপরে আপনার একটু ওয়েটারদের পক্ষ থেকে বিশেষ খাতির যত্ন, এইসব মিলিয়ে আপনার কাছ থেকে তারা যে বিলটা রাখে, বিলটা শুধু খাবারের বিল না, আসলে আপনাকে যে সার্ভিসটা দিয়েছে সেটারও বিল। এখানে সার্ভিসের অংশগ্রহণ 50%, প্রায় প্রোডাক্টের অংশগ্রহণ প্রায় 50%, এই মিলেই দেওয়া হয়। তো এই জাতীয় অফার গুলোকে বা এই জাতীয় আম, যে অফারিংস সেটাকে আমরা বলি হাইব্রিড। আপনারা ক্লিয়ার হয়েছেন? আপনারা কি শুনতে পেয়েছেন আমার কথা? স্যার এটা আলো জিজ্ঞেস করছিল, সঞ্জিদা আলো। ও ও সরি, জি, সঞ্জিদা ক্লিয়ার জি স্যার, হয়েছেন? বুঝতে পেরেছি। আচ্ছা, তো ঠিক আছে, আমরা এই বিষয়ে আরো যদি, ও হ্যাঁ, তো আরো কিছু ক্লাসিফিকেশন আছে আমাদের সার্ভিসের, সেগুলোর মধ্যে রয়েছে অবজেক্টিভ এর ভিত্তিতে সার্ভিস আর ওনারশিপের ভিত্তিতে। তো অবজেক্টিভের ভিত্তিতে যেমন আপনার প্রফিট এবং নন প্রফিট অবজেক্টিভ সার্ভিস থাকে, আবার ওনারশিপের ভিত্তিতে প্রাইভেট ওনড সার্ভিস অথবা পাবলিক ওনড সার্ভিস হতে পারে। যেমন প্রফিট সার্ভিস তো আমরা সবই জানি, আবার নন প্রফিট সার্ভিস, ঢাকা মেডিকেলের সার্ভিস আসলে নন প্রফিট ওরিয়েন্টেড সার্ভিস। সরকারি ম্যাক্সিমাম সার্ভিসগুলোই নন প্রফিট ওরিয়েন্টেড সার্ভিস, আবার বেসরকারিও নন প্রফিট ওরিয়েন্টেড সার্ভিস থাকতে পারে, যেমন আঞ্জুমানে মফিদুল ইসলাম। তো এগুলো সার্ভিস বটে বাট নন প্রফিট, এগুলোর সার্ভিস ম্যানেজমেন্ট আমরা এখান থেকে শিখবো, বাট এটার স্টাইলটা একটু ভিন্ন হবে। আর ওনারশিপের ভিত্তিতে প্রাইভেট সার্ভিস পাবলিক সার্ভিসের মধ্যে একটু পার্থক্য আছে। যখন একজন ব্যক্তি পার্সোনালি আপনার কম্পিউটার মেরামত করতে আসে তখন সার্ভিসের ধরনটা একরকম, আবার যখন একটা অর্গানাইজেশন আসে আপনার, মানে তাদের কাজই হচ্ছে কম্পিউটার মেরামত করে, তখন তাদের স্টাইলটা একটু ভিন্ন হয়। তো আপনি দুই ধরনের সার্ভিস এখানে আমরা বলতে পারি, দুইটা। আমরা কিন্তু এখানে একজন ব্যবসায়ীর দৃষ্টিকোণ থেকে পড়বো যে কত ভাবে আমি ব্যবসাটা করতে পারি। নেক্সট হচ্ছে কোয়ালিটির ভিত্তিতে সার্ভিসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে হাই ইন সার্চ কোয়ালিটি, হাই ইন এক্সপেরিয়েন্স কোয়ালিটি, হাই ইন কারেন্স কোয়ালিটি। তো হাই ইন সার্চ কোয়ালিটি হচ্ছে যে সার্ভিসগুলোর কোয়ালিটি খুব সহজে আইডেন্টিফাই করা যায় বিফোর পারচেজিং দ্য সার্ভিস, সার্ভিসটাকে পারচেজ করার আগেই সার্ভিসের কোয়ালিটি সম্পর্কে আপনি আইডিয়া করতে পারেন। হাই ইন এক্সপেরিয়েন্স কোয়ালিটি সার্ভিস হচ্ছে যেটা বিফোর পারচেজিং দ্য কনজাম্পশন অফ দ্য সার্ভিস ইউ ক্যান আইডেন্টিফাই অর ইভ্যালুয়েট দ্য কোয়ালিটি অফ দ্য সার্ভিস। যেমন আমরা যদি সার্চ কোয়ালিটির কথা বলি, প্রথমটা উদাহরণ, তো সেক্ষেত্রে যেমন টেইলার্স হতে পারে, তারা কি ধরনের জামা বানাতে পারে তাদের ফ্যাশন গুলো দেয়া আছে। অথবা আপনি ফার্নিচার বলতে পারেন, তারা কি ধরনের ফার্নিচার বানাতে পারবে, কোন কোন ডিজাইন করতে পারবে সেটা তারা ছবিতে আপনাকে দিয়ে দিচ্ছে। তো আপনি আগেই বুঝতে পারছেন কি কোয়ালিটি তারা দেওয়া সম্ভব। এক্সপেরিয়েন্স কোয়ালিটি হচ্ছে যে সার্ভিসটা নেওয়ার পরেই কেবল বুঝবেন, যেমন ট্যুর, তারা বলে যে এই কিন্তু আসলে সেই ট্যুরের আরামটা কেমন এটা আপনি গেলে বুঝতে পারবেন যে তারা আসলে কি সার্ভিস দিয়েছিল। তারপরে হচ্ছে
ক্রেডেন্স কোয়ালিটি, হাই ইন ক্রেডেন্স কোয়ালিটি সার্ভিস। ক্রেডেন্স কোয়ালিটি মানে হচ্ছে the quality of the service cannot be evaluated even after the consumption of the service। মানে সার্ভিসটা পাওয়ার পরও আপনি ঠিক নিশ্চিত না যে কি কোয়ালিটির সার্ভিস পেলেন, এটাকে আমরা ক্রেডেন্স কোয়ালিটির সার্ভিস বলতে পারি। উদাহরণ হতে পারে যে আপনার কিছু ট্রিটমেন্ট আছে, ট্রিটমেন্ট করার পরও আপনার একটু যেন ঝামেলা করছে। সাপোজ আপনার সার্জারি হলো, হওয়ার পরে পেটে এখন মাঝে মাঝে ব্যথা করে, তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বললো যে আরে এইটা তো একটা বড় ধরনের একটা সার্জারি হয়েছে, তো আপনার পেটে তো হালকা পাতলা ব্যথা করতেই পারে, এগুলো তো নর্মাল। বরং কারো কারো ক্ষেত্রে তো আরো বেশি ব্যথা হয়, আপনি তো ভালোই আছেন, তো আপনি কি বুঝলেন? আপনি অন্যের ব্যথা তো আর আপনি বুঝতে পারবেন না। তারপরে হচ্ছে একজন লয়ার আপনি ই করলেন, দেখালেন, তো লয়ার আপনাকে বলল, মানে লয়ারের কনসালটেন্সি নেওয়ার পরে আপনি মামলায় লড়লেন, মামলায় আপনার 5 বছরের যে মানে আইন দেখালেন কোর্টে, লয়ার আপনাকে বললো যে ভাই আপনার যে ধারা, তাতে আপনার যাবজ্জীবন মানে ফাঁসি হয়ে যেত, আর তা না হলে মিনিমাম যাবজ্জীবন হতো, তা আপনার মাত্র 5 বছরের হয়েছে, তো আমি অন্য কেউ হলে তো এটাও পারতেন না। কি বুঝবেন? এই যে ইভেন আফটার দ্য কনজাম্পশন অফ দ্য সার্ভিস দি কোয়ালিটি অফ সার্ভিস ক্যানট বি আইডেন্টিফাইড অর ইভ্যালুয়েটেড, এই জাতীয় সার্ভিস গুলোকে আমরা বলছি ক্রেডেন্স কোয়ালিটি সার্ভিস। এখন আপনি যে ব্যবসা করছেন সার্ভিসের, আপনি হিসাব করেন যে আপনার সার্ভিসটা কি সার্চ কোয়ালিটি লেভেলের সার্ভিস, নাকি এক্সপিরিয়েন্স কোয়ালিটি লেভেলের সার্ভিস, নাকি ক্রেডেন্স কোয়ালিটি লেভেলের সার্ভিস। তো আপনারটা যে লেভেলের, আপনাকে সেই কাস্টমারদের কাছে কথা বলতে হবে, কারণ এক একটা লেভেলের কোয়ালিটির সার্ভিসের ক্ষেত্রে কাস্টমারদের আহ মানে পছন্দ করার টেকনিকটা এক এক রকম। তো সেক্ষেত্রে আপনার বিজ্ঞাপনের ভাষাটাও সেই অনুযায়ী হতে হবে। মোটামুটি এই ছিল সার্ভিসের ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন আমরা পেলাম, প্রথম 5টা পেয়েছি ক্লাসিফিকেশন অফ সার্ভিস মিক্স। তার মধ্যে হচ্ছে যেমন ক্যাটাগরিজ অফ সার্ভিস মিক্স এর মধ্যে আমরা পেয়েছি পিওর টেনজিবল গুডস, গুড উইথ অ্যাকম্পানিং সার্ভিসেস, তারপরে হচ্ছে হাইব্রিড, এরপরে মেজর উইথ মাইনর গুডসেস, এবং সর্বশেষ পিওর সার্ভিস। এবং আমরা 5টা ক্যাটাগরিজ অফ সার্ভিস মিক্স। এরপরে আরো আমরা যেটা ক্যাটাগরি পড়লাম ক্লাসিফিকেশন, এই কয়েকটা অবশ্য বলা হয় না। ইকুইপমেন্ট বেসড সার্ভিস, যেগুলো যন্ত্রপাতির মাধ্যমে দেওয়া হয়, দেখতেই পাচ্ছেন একটা যন্ত্র দেখা যাচ্ছে, কি এটা? আর এটিএম বুথ। হ্যাঁ, এটিএম বুথের সার্ভিসটা মূলত ইকুইপমেন্ট বেসড সার্ভিস। ডিফারেন্ট প্রসেসের ভিত্তিতে সার্ভিস হতে পারে, যেমন ডিফারেন্ট প্রসেস হচ্ছে, আমরা রেস্টুরেন্টের কথা যদি বলি, কিছু রেস্টুরেন্ট আছে হলো, কিছু রেস্টুরেন্ট আছে শুধু নাস্তা, ব্রেকফাস্ট, কিছু আছে হলো চাইনিজ রেস্টুরেন্ট, কিছু আছে হলো বুফে সিস্টেম, তারপরে কিছু আছে ক্যান্ডাইট সিস্টেম, মানে ভ্যারাইটি থাকতে পারে। তো প্রসেস সেম সার্ভিস বাট ডিফারেন্ট প্রসেস। এরপরে ক্লায়েন্টস প্রেজেন্সের ভিত্তিতে আমরা সার্ভিসকে ভাগ করতে পারি, কোনো কোনো সার্ভিসে ক্লায়েন্টসকে উপস্থিত থাকতে হয়, কোথাও থাকতে হয় না। যেমন পিপল বেসড সার্ভিস যেগুলো আছে, যেমন আপনার বডির উপরে যে সার্ভিসটা দেওয়া হয়, যেমন আমরা একটু আগে বলেছি সার্জারি, তারপরে আপনার বারবার তথা চুল কাটা সেলুন, তারপরে বিউটি পার্লার, ভাই আমার মুখটা সাজানো হয়ে গেলে এরপরে বাসায় পাঠিয়ে দিয়ে, এরকম তো সম্ভব না, এখানে ক্লায়েন্টসকে উপস্থিত থাকতে হয়। আবার কিছু সার্ভিস আছে যেখানে আপনাকে ক্লায়েন্টস এর উপস্থিতি নট ম্যান্ডেটরি, যেমন আপনার রিপেয়ারিং অফ ইউর কার, অথবা ইউর মোবাইল ফোন, অথবা ক্যালকুলেশন অফ ইউর অ্যাকাউন্টস, আপনার অ্যাকাউন্টস হিসেব করে দেবে, বিনিময়ে আপনার কাছ থেকে টাকা নেবে, এখানে আপনার উপস্থিত থাকা জরুরি না। তো ক্লায়েন্টস প্রেজেন্সের ভিত্তিতে আমরা সার্ভিসকে ক্লাসিফাই করতে পারি। আর পার্সোনাল নিড, কিছু কিছু সার্ভিস একজন ব্যক্তির প্রয়োজন পূরণ করে, কিছু সার্ভিস ইসের প্রয়োজন বলা যায়, বাণিজ্যিক ভাবে কোন প্রতিষ্ঠানের প্রয়োজন পূরণ করে। আপনার ব্যক্তিগত প্রয়োজন পূরণ করে, যেমন কি হতে পারে,
যেমন জুম, এটা হচ্ছে যখন পার্সোনালি কেউ ইউজ করবে তখন তার জন্য এক ধরনের অফার আছে। আবার এই জুমটা যখন কেউ ওয়েবিনার করতে ব্যবহার করে, মানে বড় ধরনের কোনো অর্গানাইজেশনাল ফাংশন করার জন্য করে, তখন তাদের আলাদা অফার আছে জুমের পক্ষ থেকে, সেটা টাকা দিয়ে কিনতে হয়। আপনি গুগলের যে ফর্ম, গুগল ফর্ম সিস্টেম, এটা আপনি যেটা বলে জি সুট, জি সুইট পার্সোনালি ইউজ করার জন্য একটা অফার আছে, যেটা হয়তো তারা টাকা নেয় না। আবার প্রাতিষ্ঠানিক ব্যবহার করার জন্য তারা বেশ কিছু সুবিধা সম্বলিত তাদের অফার আছে, যেটার জন্য আপনাকে আলাদা পে করতে হয়। তো কোনো কোনো সার্ভিস ব্যক্তিগত প্রয়োজন পূরণ করে, কোনো সার্ভিস অর্গানাইজেশনাল অথবা বিজনেস নিড ফিল আপ করে। এটা হচ্ছে একটা ইসের ইকুইপমেন্ট বেসড সার্ভিসের উদাহরণ, যেখানে আপনার সুইচ প্রোডাক্টটা আপনি পেয়ে যাচ্ছেন। টাকা পরিশোধ করবেন, টাকা পরিশোধ করে টাকা পরিশোধের জায়গা আছে, সেখানে আপনি টাকাটা অটো হাতে এসে যায়। ভেন্ডিং মেশিন, ভেন্ডিং মেশিন ইউজের কারো আছে, অভিজ্ঞতা আছে? না স্যার। কারোর অভিজ্ঞতা নেই? স্যার আমার আছে। কোথায় করেছেন? স্যার আমি স্যার অনেক ছোট থাকতে স্যার ইটালিতে স্যার একটা স্যার স্যার 1 টাকা একটা মানে দিয়েছিলাম মানে মেট্রো রেলের নিচে বাবার সাথে কোথাও যেন যাচ্ছিলাম তো মানে বাবা বললো যে একটা এরো না আমি 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 বলছিলাম যে একটা খাবো আহ একটা মিল স্টেক না কি জানি ছিল তো মানে বাবা বললো যে একটা এরো দাও তারপর দেওয়ার পরে ওটা একটা ক্লিক করতে হয় একটা বাটনে যেটা খাবো আর কি এখানে অনেকগুলো মেনু টাইপের মানে ক্লিক মানে থাকে একটা বাটন থাকে অনেকগুলো যেটা খাবো যে পাশে একটা যা খাবো সেটা টিপ দিলে সেখান থেকে মানে পড়বে নিচে তো একটা বক্স থাকে নিচে সেখানে মানে কয়েন দেওয়ার সাথে সাথে ওইটা ক্লিক করার পরে দেন ওইটা আসে আর কি নিচে বক্সের উপর থেকে আর কি পড়ে নিচে সেটা অনেক ছোট থাকতে আমার মানে মনে আছে আর কি। আচ্ছা আচ্ছা, যাক, তো ইতালি ঘোরার অভিজ্ঞতা ইতালি থেকে? স্যার আমি এসেছি স্যার 2003 সালে। 2003-এ? ও, তাহলে এই ঘটনা অনেক ঘটেছে ছোট। হলো 2000 সালের দিকে, না? হ্যাঁ স্যার অনেক ছোট থাকতে আচ্ছা, মানে আমার মনে আছে আমি আর কি। বোধহয় 2011 কি 12 সালের দিকে মতিঝিলে এরকম ভেন্ডিং মেশিন পেয়েছি, একটা পানি, 1 টাকা 1 গ্লাস পানি। তো আমি ওখানে দেখলাম গ্লাস আছে, গ্লাসটা হাতে নেওয়ার আগে আগে টাকাটা ঢুকালাম। একটা 1 টাকার একটা কয়েন, 1 টাকা না যেন 2 টাকা ছিল। কয়েনটা ঢুকানোর পরে ভাবলাম যে এরপরে কোথাও চাপ টাপ দিতে হবে, আমি গ্লাস পাতবো। তো আমি ওই যে টাকাটা ঢুকানোর সাথে সাথেই পাইপ থেকে পানি পড়া শুরু করলো, কয়েন ঢুকানোর সাথে সাথে। তাড়াতাড়ি গ্লাসটা নিয়ে ধরতে ধরতে পানি শেষ। সম্ভবত 1 গ্লাসের, আধা গ্লাসেরও কম পেয়েছিলাম আর কি পানি। তো এই ছিল একটা ভেন্ডিং মেশিন অভিজ্ঞতা। না স্যার আমি 2003 সালে না মেবি ওটা 2005 আমি আবার গিয়েছিলাম তো 2006 সালে আমি আবার আসছিলাম আর কি তখন তখনের কথা এত আগে না স্যার আচ্ছা, আর এখন মনে পড়লো। ও, জি স্যার। আরেকবার 2010-এ আমি মালয়েশিয়ার অভিজ্ঞতা হয়েছিল এরকম একটা মেশিন। তবে মালয়েশিয়া এসেছি, এমন জিনিস খাবো যেটা আগে কখনো খাইনি। তো যে জুসটা কোনো পরিচিত নাম না, বুঝতে পারতেছি না যে এটা কি জুস, সেটা চাপ দিলাম। চাপ দেওয়ার পর নিচে একটা বোতল পড়লো, ফ্রিজ থেকে বের করা কেবল, একটা ক্যান আর কি। তো আচ্ছা এটা উঠে নিয়ে একটু করলাম, দেখি মিষ্টি ঝাল টক কিচ্ছু লাগে না, কি ব্যাপার? তো অনেকক্ষণ পরে আমি টের পেলাম যে এটা একটু চায়ের মতো লাগছে। তো পরে মনে পড়লো ছোটবেলায় আমি একটা কিশোর ম্যাগাজিনে পড়েছিলাম যে মালয়েশিয়ানরা কোল্ড খায়, আইস টি। তো সম্ভবত ঘটনাই, চায়ে চিনি দেয় না, তা আমি সেই আইস টির কবলে পড়েছি। এরপর বোতল শুদ্ধ ফেলে দিচ্ছি, যে আমার 22 টাকা জলে গেল। 1 রিঙ্গিতে তখন ছিল 22। ওকে, তো এটাও একটা ওয়ান কাইন্ড অফ সার্ভিস, এটাকে আমরা বলছি ইকুইপমেন্ট সার্ভিস। আমরা এখানে একটু আগে যে সার্চ কোয়ালিটির মানে কোয়ালিটির ভিত্তিতে যে সার্ভিসকে 3 ভাগে ভাগ করা যায় সেটা বলেছি, সেটা এখানে একটু দেখেন। একটা হাই ইন সার্চ কোয়ালিটি রিলেটেড গুলো, বা যেই সার্ভিসে সার্চ কোয়ালিটির অংশগ্রহণটা বেশি থাকে, সেরকম আছে ক্লোথিং, জুয়েলারি, ফার্নিচার, হাউস, তারপরে হচ্ছে অটোমোবাইল এটসেট্রা।
আর যতই আপনি পরের দিকে যাবেন, যেমন রেস্টুরেন্ট, মিল, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স কোয়ালিটির অংশটাই বেশি। খেয়ে বুঝবেন যে মজা কেমন হয়েছে। বাইরে থেকে তো অনেক সুন্দর দেখায়, কেনার আগে ওই সার্ভিসের কোয়ালিটিটা বুঝতে পারবেন না। তারপরে ভ্যাকেশন, কোনো ট্রিপ, হেয়ার কাট, একে তো ভালোই দেখায়। ওই যে ইন্ডিয়ান কি যেন নায়ক আছে, শাহরুখ খান, তার চুলের কাটিং তো ভালোই দেখায়, কিন্তু আপনাকে কেমন দেখায় কাটার পরে আপনি আয়নায় দেখলেন আয় হ্যাঁ এ কেমন। তো এটার কোয়ালিটিটা কেবল এক্সপিরিয়েন্স করার পরেই বোঝা যায়। চাইল্ড কেয়ার, ক্রেডেন্স কোয়ালিটি, যেগুলোর অবস্থা আসলে বোঝা কঠিন ইভেন আফটার দা কনজাম্পশন। যেমন টেলিভিশন রিপেয়ার, রিপেয়ার করার কদিন পর আবার ডিস্টার্ব করছে। তো আসলে সে কি ভালো রিপেয়ার ম্যান ছিল না, নাকি আমার টিভিটাই খারাপ? এরপরে লিগ্যাল সার্ভিস, রুট ক্যানেল, অটো রিপেয়ার, তারপরে মেডিকেল ডায়াগনোসিস এটসেট্রা। আপনার করোনা নেগেটিভ আসছে, এখন আসলে এই করোনা মানে টেস্টটা কি ঠিক ছিল না ভুল ছিল, ওরা কি ঠিক মতো এটা টেস্ট করেছে না করতেছেন না। তো এই যে কনফিউজিং অবস্থা ইভেন আফটার রিসিভিং দ্য সার্ভিস, এই জাতীয় সার্ভিস গুলোকে আমরা বলছি হাই ইনক্রেডেন্স কোয়ালিটি সার্ভিস। জি, কারো কোনো জিজ্ঞাসা আছে কি? তো আমরা এই 3 ধরনের সার্ভিস কোয়ালিটির আলোচনা যে করলাম, এক্সপেরিয়েন্স, সার্চ, এক্সপেরিয়েন্স, ক্রেডেন্স, এই প্রেক্ষিতে আমাদের যে পর্যালোচনা সেটা হচ্ছে বিকজ সার্ভিসেস আর জেনারেলি হাই ইন এক্সপেরিয়েন্স ইন ক্রেডেন্স কোয়ালিটি। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বাজারে যত ধরনের সার্ভিস বিজনেস আছে তার ম্যাক্সিমামই হচ্ছে এক্সপেরিয়েন্স কোয়ালিটি সার্ভিস এবং ক্রেডেন্স কোয়ালিটি সার্ভিস, তথা কেনার আগে বোঝা যায় না সার্ভিসের কোয়ালিটি কেমন। তো যেহেতু অধিকাংশ সার্ভিসটা এই ধরনের, সো দ্যার ইজ মোর রিস্ক ইন দেয়ার পারচেজ। কাস্টমাররা ওই সার্ভিস নিতে খুব রিস্ক ফিল করে, যে এতগুলো টাকা দিয়ে সার্ভিসটা নেব কিন্তু কোয়ালিটিটা কেমন হবে তো আগে তো বুঝতে পারছি না। উইথ সেভারাল কনসিকুয়েন্স, অনেক ধরনের পরিণতি তারা আশঙ্কা করে। তো সেক্ষেত্রে প্রথমত সার্ভিস কনজিউমার্স জেনারেলি রিলাই অন ওয়ার্ড অফ মাউথ। কনজিউমাররা ওই বাজারে যে শোনা কথা এইটার উপরে বেশি ভরসা করে, রাদার দ্যান দা অ্যাডভার্টাইজিং। তারা বিজ্ঞাপনের উপর কম ভরসা করে, কারণ বিজ্ঞাপনে তো বলবেই। আর নিজে যেহেতু সার্ভিসের কোয়ালিটি সে বুঝতে পারছে না, বিজ্ঞাপনকে সে কখনোই বিশ্বাস করে না, তখন সেই মানে যেটা প্রচলিত আছে যে অমুক হাসপাতালে এটা ভালো, এই টিউমারের অপারেশনটা ভালো, অমুক হাসপাতালে যে ক্যান্সারের অপারেশনটা ভালো, মানে চিকিৎসাটা ভালো, অথবা অমুক স্কুল খুব নামি স্কুল, এই শোনা কথাগুলো উপরে তারা বেশি আস্থা রাখে। সেকেন্ড, দ্বিতীয়ত, দে রিলাই হেভিলি অন প্রাইস, প্রোভাইডার এন্ড ফিজিক্যাল কিউজ টু জাজ কোয়ালিটি। যেহেতু কোয়ালিটি জাজ করতে পারেই না, কারণ বোঝাই যায় না সার্ভিস নেওয়ার আগে, এজন্য তারা মূলত দামটা দেখে। যারা একটু বেশি দাম দিয়ে রাখে, তো এতগুলো দাম রাখে নিশ্চয়ই ভালো কিছু দেয়, নইলে এত দাম রাখবে কেন। প্রোভাইডার কে দিচ্ছে, এই তার নাম টাম শুনলে অমুক ডক্টর বা অমুক প্রফেসর, সুতরাং সম্ভবত ভালো সার্ভিস হবে। অথবা তারা কিছু ফিজিক্যাল কিউ এখানে হিসেব করে, গেটটা তো অনেক সুন্দর, এখানে তার অমুক মেশিন দিয়ে সার্ভিস দেয়, তার সম্ভবত সার্ভিসটা ভালো হবে। তৃতীয়ত, থার্ড, they are highly loyal to service providers who satisfy them. একবার যদি কোথাও সার্ভিস নিয়ে খুব মানে সন্তুষ্ট হয়, তাহলে ওটা ছাড়তে চায় না, কারণ আরেক জায়গায় গিয়ে কি পাবে না পাবে, ওই মুখ জায়গায় তো গিয়ে সে দেখেছে যে ভালো সার্ভিস, সো এদের অন্যান্য হবে। এগুলোতে সাধারণত লয়ালটিটা খুব দ্রুত আসে। চতুর্থ বিষয় হচ্ছে বিকজ সুইচিং কস্ট আর হাই। সুইচিং কস্ট মানে একটা বাদ দিয়ে আরেকটায় যাওয়া, এটা একটু হাই হয় সার্ভিসে, কারণ আবার সেখানে নতুন করে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে যেমন ক্রেডিট ট্রান্সফার করাটা একটা খরচবহুল একটা কাজ না, এখানে সবগুলো কোর্স ওখানে আসলে নিবে কিনা, আবার 4 মাস বেশি লাগে কিনা, এই সমস্ত কারণে সুইচিং কস্ট যেহেতু হাই, কনজিউমার ইনারশিয়া ক্যান মেক ইট চ্যালেঞ্জিং। কনজিউমার্স ইনারশিয়া মানে কনজিউমারদের মানে বা কি বলে অনর মনোভাবটা আর কি, কনজিউমাররা নড়তে চায় না। ক্যান মেক ইট চ্যালেঞ্জিং টু এন্টাইজ বিজনেস অ্যাওয়ে ফ্রম এ কম্পিটিটর। কম্পিটিটরদের কাছ থেকে কাস্টমারদেরকে ছিনিয়ে আনাটা খুব মুশকিল, কারণ একবার যে যেখান থেকে সার্ভিস নেয় ওখানে ভালো মন্দ যা পায় ওখানেই পড়ে থাকে,
থাকে, ওইটা বাদ দিয়ে নতুন আরেক জায়গায় নেওয়ার আসলে কল্পনা তারা করে না। একটু মানে আশঙ্কা থাকে যে কি না কি দেয়, এখানে তো ভালো মন্দ যা দেয় বুঝি, কিন্তু অমুক জায়গা থেকে সার্ভিস নিলে আদৌ কেমন হবে না হবে। যেমন ইন্টারনেট সার্ভিস আপনি হুট করে চেঞ্জ করেন না, ঝামেলা আছে। আপনাকে 1000 টাকা দিয়ে হয়তো লাইনটা আনতে হয়, তারপরে তার আনার লোকজন ঘরে আসবে। তো আরেকটা সার্ভিস, এটা বাদ দিয়ে হুট করে আমি আরেকজনের ইন্টারনেট কানেকশন আনবো, এটা মানে হুট করে কেউ এই সিদ্ধান্ত নিতে চায় না। তো এই কারণে এখানে এক ব্র্যান্ডের কাস্টমারকে ধরে আরেক ব্র্যান্ড যে নিয়ে নিবে, এটা খুব সহজে হতে চায় না, অনেক খরচ করতে হয় এর পেছনে। জি, এই হচ্ছে আমাদের এখান থেকে শিক্ষা এই বিজনেস। তো আমাদের সময় শেষ। আপনাদের পরের ক্লাস কাদের সাথে? মামুন স্যার সাথে। মামুন স্যারের সাথে। স্যার নিশ্চয়ই বসে আছেন।